আমরা আজকে হুকের সূত্র আমরা জানব। রবার্ট হুক এই সূত্রটা উপস্থাপন করেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি ইয়াংই এটা বিবৃত করেছিলেন। তো এই হুকের সূত্র যেটা ছিল, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর পীড়ন এবং বিকৃতি এই দুটো বলছে কি হবে, সমানুপাতিক হবে। অর্থাৎ এই সূত্রটা সম্পর্কে পরিষ্কার ধারণা করতে গেলে আমাদের কিন্তু স্থিতিস্থাপক সীমাটা কি, আমাদের পীড়ন কি আর বিকৃতি কি, এটা আমাদের জানতে হবে। এটা নিশ্চয়ই আগের ক্লাসে তোমরা জেনে এসছো। তো এখানে বলা হচ্ছে যে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক, অর্থাৎ পীড়ন যেরকম হবে বিকৃতিটাও ঠিক একই রকম হবে। ব্যাপারটা এটা যে পড়াশোনার সাথে যদি আমরা করি, ঠিক যেমন পড়বে রেজাল্টও কিন্তু সেরকমই হবে। অর্থাৎ পড়াশোনা এবং রেজাল্ট কিন্তু সমানুপাতিক হবে, ভাগ্যের উপর ছেড়ে দিতে কিন্তু হবে না। তো এখানে সেইরকমই পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক হবে, সেই জন্য আমরা বলছি পীড়ন এবং বিকৃতির এই অনুপাতটা ধ্রুবক হবে। এক্ষেত্রে এই যে ধ্রুবক, এই ধ্রুবককে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলবো, এটাকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলবো। তো এই স্থিতিস্থাপক গুণাঙ্কটা এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হবে। যখন এটা আমরা দেখবো যে দৈর্ঘ্য সংক্রান্ত হবে, একটা তারের উপর বা দণ্ডের যদি আমি এখানে একটা ওজন চাপাই, এতে যদি দেখি কেবলমাত্র তার দৈর্ঘ্যের যখন পরিবর্তন করছে, যেটাকে আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি হিসাবে আমরা জানবো, তখন সেটা ক্ষেত্রে যে গুণাঙ্কটা হবে সেটা হবে ইয়াং গুণাঙ্ক, ওয়াই দিয়ে প্রকাশ করব। অর্থাৎ একটা বস্তুর ক্ষেত্রে যখন দৈর্ঘ্য সংক্রান্ত পরিবর্তন হবে তখন সেটা হবে ইয়াং গুণাঙ্ক। একটা বস্তুর ক্ষেত্রে যখন সেটা আয়তন সংক্রান্ত হবে, অর্থাৎ আমি যে পীড়নটা প্রয়োগ করলাম, আমি যে বলটা প্রয়োগ করলাম, তাতে যদি কেবলমাত্র তার আয়তনের পরিবর্তন হয়, তখন সেখানে আসবে কিন্তু আয়তন বিকৃতি গুণাঙ্ক, যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করছি। আর যখন আমরা দেখব যে পীড়নের জন্য শুধুমাত্র তার আকৃতির পরিবর্তন ঘটবে, একটা বস্তুর তার শেপটার যদি পরিবর্তন ঘটে, তখন সেখানে যে গুণাঙ্ক হবে সেটাকে আমরা দৃঢ়তা গুণাঙ্ক, এটাকে আমরা অনেক সময় এন আর এটা হচ্ছে ইটা চিহ্ন, ইটা দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে আমরা দেখলাম যে এই যে স্থিতিস্থাপক গুণাঙ্কটা তিনটে টাইপ হবে। এক হচ্ছে দৈর্ঘ্য সংক্রান্ত হলে ইয়াং গুণাঙ্ক হবে, আয়তন সংক্রান্ত হলে আয়তন বিকৃতি গুণাঙ্ক, যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করব, আর যখন আকৃতি সংক্রান্ত হবে তখন সেটাকে আমরা দৃঢ়তা গুণাঙ্ক বলবো। তো সমস্ত ক্ষেত্রেই এই যে তিনটে গুণাঙ্ক হবে, এই তিনটে গুণাঙ্কের কিন্তু একক ও মাত্রা একই টাইপেরই হবে। আসলে আমরা এই যে বিকৃতি যেটা আমরা পেয়েছি, এই বিকৃতির কিন্তু কোনো একক নেই, যার ফলে এই স্থিতিস্থাপক গুণাঙ্কটা এটা মূলত পীড়নের একক যা হবে সেটার সাথে সমান হবে। তো পীড়নের সিজিএস পদ্ধতিতে একক আমরা জানি ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। মাত্রা তাহলে কি হবে, পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল, বলের মাত্রা ml (10⁻²), ক্ষেত্রফল হচ্ছে l স্কয়ার, তাহলে একটা l কেটে যাবে, m l⁻⁻1 e⁻²। এই পীড়নের মাত্রা যেটা হচ্ছে m l⁻⁻1 t⁻⁻1, সেটাই কিন্তু স্থিতিস্থাপক যে গুণাঙ্কগুলো হচ্ছে, অর্থাৎ ইয়াং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং দৃঢ়তা গুণাঙ্ক, প্রত্যেকটার মাত্রা কিন্তু ওই m l⁻⁻1
t⁻⁻2 হবে। তো আমরা এই যে তিনটে গুণাঙ্ক আমরা পরিষ্কার প্রত্যেকটার আলাদা আলাদা করে সংজ্ঞা আমরা জানবো। এরপর আমরা ইয়াং গুণাঙ্কের সংজ্ঞা আমরা জানবো, আমরা ডিটেলসে জানবো। আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ক কে সংজ্ঞা জানবো, ডিটেলসে জানবো। আমরা দৃঢ়তা গুণাঙ্ক জানবো। তো আমরা এখানে ইয়াং গুণাঙ্কের সংজ্ঞা এবং গাণিতিক সমীকরণটা আমরা জানবো। এখন দেখো, যদি দেখা যায় যে বস্তুর উপর বল প্রয়োগ করছে, এতে যদি তার কেবলমাত্র দৈর্ঘ্যের যখন পরিবর্তন ঘটবে তখন যে বিকৃতিটা হবে সেটাকে আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি বলছি। আর এই অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য বস্তুর মধ্যে যে পীড়নের সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো গিয়ে অনুদৈর্ঘ্য পীড়ন। এক্ষেত্রে এই ইয়াং গুণাঙ্ক অ্যাকচুয়ালি হবে, যেখানে আমরা গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি জেনেছিলাম, এখানে এটা হবে কিন্তু ইয়াং গুণাঙ্ক সমান হবে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত হবে। অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতি, অ্যাকচুয়ালি অনুদৈর্ঘ্য বিকৃতি কি সেটা আমি আগেই বললাম, যে আমি বল প্রয়োগ করলাম, তাতে দেখলাম কেবলমাত্র তার দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে। এরপর বল প্রয়োগ করলাম, শুধুমাত্র দৈর্ঘ্যের যখন পরিবর্তন ঘটবে তখন এই বিকৃতিটাকে আমরা বলবো গিয়ে অনুদৈর্ঘ্য বিকৃতি। আর এই অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য যে পীড়ন হচ্ছে সেটাকে আমরা অনুদৈর্ঘ্য পীড়ন বলবো। তাহলে ইয়াং গুণাঙ্কের সংজ্ঞাটা ঠিক এইরকমই হবে, যে প্রযুক্ত বলের জন্য যদি বস্তুর কেবলমাত্র দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির এই অনুপাতকেই আমরা বলবো কি ইয়াং গুণাঙ্ক। আমরা এই ইয়াং গুণাঙ্ক সমান লিখতে পারি পীড়ন। পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ এই যদি একটা দণ্ড হয়, একটা তার হয়, এর উপর যে বলটা আমি প্রয়োগ করলাম সেটা এফ যদি হয়, এই তারের প্রস্থচ্ছেদ যদি এ হয়, তাহলে পীড়ন হবে এফ বাই এ। আর অনুদৈর্ঘ্য বিকৃতি মানে এর দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল হয় এবং এই যে বলটা আমি প্রয়োগ করলাম এতে যদি তার দৈর্ঘ্য বৃদ্ধিটা যদি স্মল এল হয়, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি হবে পরিবর্তন বাই প্রাথমিক, স্মল এল বাই ক্যাপিটাল এল হবে। তাহলে এটা আমরা পাবো এফ ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল। অনেক সময় আমি এই একটা তারের ক্ষেত্রে বা দণ্ডের ক্ষেত্রে আমি যে বলটা প্রয়োগ করবো মূলত ওজন, সেই জন্য এখানে এফ এর জায়গায় আমরা লিখবো এমজি ক্যাপিটাল এল। আবার এই তারের ক্ষেত্রে প্রস্থচ্ছেদ যেটা হবে পাই আর স্কয়ার, সেই জন্য এই জায়গায় লিখবো পাই আর স্কয়ার ইন্টু এল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা গাণিতিক সমীকরণ আমরা পেলাম, y equal to mg capital L by pi r square small l হচ্ছে। এক্ষেত্রে দেখো আগেই আমরা পড়েছি যে যে কোনো স্থিতিস্থাপক গুণাঙ্কের ক্ষেত্রে একক এখানেও আসবে একই রকম। y এর একক হবে সিজিএস এ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার আর এসআই তে নিউটন পার মিটার স্কয়ার হবে, এবং মাত্রা যেটা হচ্ছে m l to the power -1 t to the power -2। আগে যেটা বলেছিলাম যে পীড়নের মাত্রা যা হবে ইয়াং গুণাঙ্কের মাত্রাও তাই হবে। এবারে কখনো কখনো প্রশ্ন থাকে যে লোহার ইয়াং গুণাঙ্ক বা যে কোনো একটা উপাদান বলে দেবে, তার ইয়াং গুণাঙ্ক 1.2 × 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার বলিতে কি বুঝো? তো এখানে এটা সিজিএস এ আছে, তাহলে এখানে এর বলতে আমরা এটা বুঝবো যে একটা লোহ দণ্ড নেব, তার একক অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করতে, অর্থাৎ যদি আমি 1 মিটার নিই তাহলে তার ক্ষেত্রে যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেটাও কিন্তু মিটারে হবে। সেই হিসাবে বলা হচ্ছে যে একক অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করতে আমার 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে আমাকে 1.2 × 10⁻12 টাইম পরিমাণ বল আমাকে প্রয়োগ করতে হবে। আবার বলছি যে লোহার ইয়াং গুণাঙ্ক এইটা বলতে আমরা বুঝবো একটা লৌহ দণ্ড নেব, তার একক অনুদৈর্ঘ্য বিকৃতি যদি আমি সৃষ্টি করতে চাই তাহলে
আমাকে 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে 1.2 ইন্টু 10⁻12 ডাইন সেন্টিমিটার বল প্রয়োগ করতে হবে। আরেকটা জিনিস এখানে বলবো, এককটা যদি ডাইন থেকে না হয়ে এসআই তে যখন হবে, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার যখন হবে, নিউটন পার মিটার স্কয়ার হবে, এই ডাইনটাকে নিউটনে চেঞ্জ করব। ডাইনকে নিউটনে চেঞ্জ করা মানে হচ্ছে 10⁵ দিয়ে ভাগ করব, আর সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে চেঞ্জ করা মানে 10⁴ দিয়ে গুণ করব। অর্থাৎ এটার একক যদি নিউটন পার মিটার স্কয়ার করতে চাই, তাহলে এখানে একটা পাওয়ার কমে যাবে, অর্থাৎ 1.2 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার হবে। তো এই হচ্ছে ইয়াং গুণাঙ্কের সম্পর্কে ধারণা আমরা করলাম। আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ক সম্পর্কে এবারে ডিটেইলসে জানবো। আয়তন বিকৃতি গুণাঙ্কের সংজ্ঞা এবং গাণিতিক সমীকরণ আমরা জানবো। বলছি যে আগে যেমন ইয়াং গুণাঙ্কের ক্ষেত্রে যেমন শুধু দৈর্ঘ্যের সংক্রান্ত ছিল, এখন কিন্তু এটা হবে কি আয়তন সংক্রান্ত। অর্থাৎ এরকম একটা বস্তুর ক্ষেত্রে যদি ধরি, বা এই বস্তুর উপর যদি এমন কোনো বল আমি প্রয়োগ করি, তাতে যদি এর কেবলমাত্র আয়তনের যদি পরিবর্তন ঘটে, বস্তুর উপর প্রযুক্ত বলের জন্য যদি কেবলমাত্র আয়তনের পরিবর্তন হয়, তাহলে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাতকে আমরা বলবো আয়তন বিকৃতি গুণাঙ্ক। অর্থাৎ আয়তন বিকৃতি গুণাঙ্ক কে সমান হবে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির ধারণা নিশ্চয়ই তোমরা আগে থেকে পেয়ে গেছো। অ্যাকচুয়ালি বল প্রয়োগ করলাম, শুধুমাত্র আয়তনের যখন পরিবর্তন হবে তখন সেটা আয়তন বিকৃতি হবে, আর তার জন্য যে পীড়নের সৃষ্টি হবে সেটাকে আমরা আয়তন পীড়ন বলছি। এই আয়তন পীড়ন মূলত চাপ দিয়ে প্রকাশ করা হয়, সেই জন্য আমরা এই আয়তন পীড়নকে পি দিয়ে প্রকাশ করব। পি মানে সেই বল বাই ক্ষেত্রফল, বাই হচ্ছে স্মল ভি বাই ক্যাপিটাল ভি। ক্যাপিটাল ভিটা হচ্ছে বস্তুর প্রাথমিক আয়তন, আর স্মল ভিটা হচ্ছে প্রযুক্ত যে চাপটা আমি প্রয়োগ করলাম তার জন্য যে আয়তনের পরিবর্তন হলো, সেই আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, সেটাকেই আমরা আয়তন বিকৃতি বলছি। তাহলে আমরা কে সমান পাবো পি ক্যাপিটাল ভি বাই স্মল ভি। এখানেও আমরা দেখব যে যেহেতু আয়তন যে বিকৃতি তার কোনো একক থাকছে না, ফলে এই চাপের একক যা হবে, অর্থাৎ পীড়নের একক যা হবে, সেটাই কিন্তু এর একক হবে। সেই জন্য সিজিএস পদ্ধতিতে এর একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এসআইতে নিউটন পার মিটার স্কয়ার হবে, এবং মাত্রা হবে m(10⁻⁻1 t⁻⁻2). এরপরে আমরা সংলগ্নতা সম্পর্কে জানবো। অ্যাকচুয়ালি সংলগ্নতা মানে হচ্ছে এই যে আয়তন বিকৃতি গুণাঙ্কের তার অনন্য 1/k, এটাকেই আমরা বলবো কি সংলগ্নতা। অর্থাৎ এই 1/k টাকেই আমরা বলছি সংলগ্নতা বলছি। তো এর ক্ষেত্রে একক তাহলে ঠিক এই যা হয় তার ঠিক উল্টে যাবে, সেই জন্য এটা সেন্টিমিটার স্কয়ার পার সেন্টিমিটার ডাইন হবে, আর এসআই পদ্ধতি হবে মিটার স্কয়ার পার নিউটন হবে। মাত্রা হবে m⁻⁻1 l t⁻⁻1 ইনটু l t স্কয়ার হবে। ঠিক আছে, এরপরে আমরা দৃঢ়তা গুণাঙ্ক সম্পর্কে আমরা জানবো। দৃঢ়তা গুণাঙ্কর ক্ষেত্রে যেটা আমরা দেখব, যে বস্তুর উপর যে আমি বলটা প্রয়োগ করলাম তাতে কেবলমাত্র তার আকৃতির পরিবর্তন ঘটবে। একটা ধরলাম টিন, একটা টিনের নিচের অংশটাকে মাটিতে সেট করে ফিক্সড করে আমি উপরে যদি তল বরাবর বল প্রয়োগ করি, তাহলে এই যে টিনটা তার আকৃতিটা শুধু চেঞ্জ হবে। যদি কেবলমাত্র তার আকৃতির পরিবর্তন ঘটে, তাহলে কৃন্তন পীড়ন আর কৃন্তন বিকৃতির অনুপাতকে আমরা বলবো কি দৃঢ়তা গুণাঙ্ক। এখন কৃন্তন বিকৃতি বলতে আমরা যেটা বুঝবো, যে বস্তুর তল বরাবর বল প্রয়োগ করলাম, এতে যদি দেখা যায় তার কেবলমাত্র
আকৃতির পরিবর্তন ঘটে, তার শেপটার যদি পরিবর্তন ঘটে, তখন সেই বিকৃতিটাকে বলা হয় কৃন্তন বিকৃতি। আর এই কৃন্তন বিকৃতির জন্য যে পীড়নের সৃষ্টি হবে সেটাকেই আমরা বলবো কৃন্তন পীড়ন। এই কৃন্তন পীড়ন আর কৃন্তন বিকৃতির অনুপাতকে আমরা বলবো দৃঢ়তা গুণাঙ্ক। এটা দিয়ে প্রকাশ করা হয়। দেখো, এই পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল। এই যদি একটা আয়তঘনক নিই, এই আয়তঘনকের এই তল বরাবর বল প্রয়োগ করছি, নিচের এই পোরশনটাকে আমি ফিক্সড করে দিয়েছি, এই নিচের এই পোরশনটাকে আমি ফিক্সড করে দিয়েছি। এখন যদি এই বরাবর বল প্রয়োগ করি, তাহলে দেখো জাস্ট এ বিন্দুটা এ ডট অবস্থানে চলে গেল, বি বিন্দু বি ডট অবস্থানে গেল। অর্থাৎ এখানে যে কৌণিক সরণ দুটো লেয়ারের মধ্যে, সেটা যদি থিটা হয়, এটাকে আমরা কৃন্তন কোণ দিয়ে প্রকাশ করব। তখন আমরা এখানে বলবো, এখানে যে বল প্রয়োগ করেছি সেই এ বল এরিয়া এ যদি হয়, কৃন্তন পীড়ন মানে এ বাই এ, আর কৃন্তন বিকৃতি এই কৌণিক সরণ থিটা দিয়ে প্রকাশ করা যাবে। আবার এখানে দেখো, এই যে কোণটা ইকুয়াল টু হবে চাপ, মানে এ এ ডট স্মল এল ধরেছি, আর এখানে এই দৈর্ঘ্যটা যদি ক্যাপিটাল এল হয়, অর্থাৎ কোণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ করলে থিটার জায়গায় হবে স্মল এল বাই ক্যাপিটাল এল হবে। ফলে থিটা ইকুয়াল টু হবে a ইনটু l বাই a ইনটু স্মল l হবে। এই হচ্ছে দৃঢ়তা গুণাঙ্কের গাণিতিক সমীকরণ আমরা জানলাম। এখন এর ক্ষেত্রে একক যদি বলি, সেই একই রকমই হবে। সিজিএস পদ্ধতিতে একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এসআই তে হবে নিউটন পার মিটার স্কয়ার হবে, আর মাত্রা কিন্তু m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2 হবে। এরপর আমরা পয়সন অনুপাত সম্পর্কে আমরা জানব। পয়সন অনুপাত এটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করব। সিগমা অ্যাকচুয়ালি এই একটা ধরো দণ্ড বা তার, আমি এর দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করছি। ধরো এর ক্যাপিটাল এল হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, আর স্মল এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। এখন আমি যদি দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করি, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, এর কিন্তু ব্যাসটা কি হবে, ছোট হয়ে যাবে, সরু হয়ে যাবে, অর্থাৎ ব্যাসের হ্রাস হবে। দৈর্ঘ্য বৃদ্ধি হলে কি হবে, ব্যাসের হ্রাস হবে। এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল ডিটা ছিল প্রাথমিক ব্যাস, আর স্মল ডি হচ্ছে ব্যাসের হ্রাস। এক্ষেত্রে এই যে বলটা প্রয়োগ করলাম, সেই বলের জন্য যদি তার কেবলমাত্র দৈর্ঘ্যটা যখন বাড়বে, তখন কিন্তু পার্শ্বের দিকে সংকোচন হবে। এক্ষেত্রে এই পয়সন অনুপাতকে বলা হচ্ছে পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত। এই পয়সন অনুপাত হবে পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত। ঠিক আছে, গোটা ব্যাপারটা আবার বলছি। আমি এই তার বা দণ্ডের উপর একটা বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করলে কি হবে, দৈর্ঘ্য বরাবর যখন বলটা প্রয়োগ করব, দৈর্ঘ্যটা বাড়বে, কিন্তু পার্শ্বের দিকে সংকোচন হবে। অর্থাৎ যদি তার ব্যাসটা ডি থাকে, তাহলে এই ব্যাসটা যখন টেনে দেবো, তখন কিন্তু এর ব্যাসটা হয়ে যাবে ডি মাইনাস স্মল ডি। এই স্মল ডিটাকে আমি ব্যাসের হ্রাস বলছি। বলা হচ্ছে এই পয়সন অনুপাত হবে পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত। দেখো, বিকৃতি পার্শ্বীয় বিকৃতি মানে এটা তাহলে সিগমা হচ্ছে স্মল ডি বাই ক্যাপিটাল ডি, আর অনুদৈর্ঘ্য বিকৃতি হবে স্মল এল বাই ক্যাপিটাল এল। অর্থাৎ এখানে যে গাণিতিক সমীকরণ আমরা পাবো, স্মল ডি ক্যাপিটাল এল বাই ডি ইনটু স্মল এল।
এটাকেই আমরা বলছি যে পয়সন অনুপাত। এবং এই অনুপাতটা কিন্তু এটা একটা সংখ্যা মাত্র হবে, এর ক্ষেত্রে কোনো একক থাকবে না। সেই জন্য পয়সন অনুপাতকে আমরা কোনো গুণাঙ্ক বলবো না। পয়সন অনুপাতকে কোনো গুণাঙ্ক বলা যায় না। দেখো গুণাঙ্কের একক থাকবে, এর ক্ষেত্রে কোনো একক থাকছে না, এটা একটা সংখ্যা মাত্র হচ্ছে, সেই জন্য এটাকে আমরা কোনো গুণাঙ্ক বলবো না। এরপর আমরা পয়সন অনুপাত সম্পর্কে আমরা জানবো। এই পয়সন অনুপাত সিগমা দিয়ে প্রকাশ করা হয়। বুঝলে, ধরো এটা দণ্ড, ক্যাপিটাল এল দৈর্ঘ্যের একটা দণ্ড, আমি এর উপর দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করছি। এই যে বলটা প্রয়োগ করছি, এই বলটা প্রয়োগ করার ফলে কি হবে, দৈর্ঘ্যটা বাড়বে, এই দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল হচ্ছে। এবং এটা নিশ্চয়ই বুঝতে পারছো, দৈর্ঘ্যটা বাড়া মানে পার্শ্বের দিকে কি হবে, সংকোচন হবে। তো অ্যাকচুয়াল ব্যাস যদি আমি ধরি, প্রাথমিক ব্যাসকে ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করি, আর ব্যাসের যে হ্রাস হলো সেটা যদি স্মল ডি দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে এই পয়সন অনুপাত নতুন একটা টার্ম এখানে আমরা পাবো, সেটাকে আমরা প্রকাশ করবো এইভাবে, পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত। আসলে সংজ্ঞাটা এরকম হিসেবেই আমরা বলবো যে একটা বল আমি প্রয়োগ করলাম বস্তুর উপর, মানে দৈর্ঘ্য বরাবর, তাতে যদি কেবলমাত্র তার দৈর্ঘ্যের যখন বৃদ্ধিটা ঘটবে, এই দৈর্ঘ্য বৃদ্ধি ঘটার সঙ্গে সঙ্গে পার্শ্বের দিকে কিন্তু সংকোচন হবে। তো এই পার্শ্বীয় সংকোচনের জন্য যে বিকৃতি, সেই পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে আমরা পয়সন অনুপাত দিয়ে প্রকাশ করব। এটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করছি। দেখো পার্শ্বীয় বিকৃতি মানে ব্যাসের হ্রাস, তাই প্রাথমিক ব্যাস স্মল ডি বাই ক্যাপিটাল ডি হবে, আর অনুদৈর্ঘ্য বিকৃতি এটা হবে স্মল এল বাই ক্যাপিটাল এল। অনুদৈর্ঘ্য বিকৃতি দিয়ে আমরা এটাকে প্রকাশ করছি। এবার এটা সরল করলে হবে স্মল ডি ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল ডি স্মল এল। তাহলে পয়সন অনুপাত ইকুয়াল টু হবে স্মল ডি ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল ডি স্মল এল হচ্ছে। এবং এখানে দেখো যে এগুলো এককগুলো কিন্তু একই টাইপের হচ্ছে, যার ফলে কি হবে, কেটে যাবে। ফলে এই সিগমা কিন্তু এটা একটা সংখ্যা মাত্র হবে, এর কোনো একক বা মাত্রা থাকবে না। ঠিক এই কারণের জন্য আমরা এই পয়সন অনুপাতকে আমরা কোনো গুণাঙ্ক বলবো না। ঠিক যেমন ইয়াং গুণাঙ্ক ছিল, আয়তন বিকৃতি গুণাঙ্ক ছিল, এদের ক্ষেত্রে যেমন একটা একক ছিল, মাত্রা ছিল, এর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো একক বা মাত্রা নেই। সেই জন্য আমরা এই সিগমাটাকে কোনো গুণাঙ্ক আমরা বলছি না। এই সিগমার তত্ত্বগত মান -1 থেকে হাফের মধ্যবর্তী হবে। মনে রাখবে, সিগমার তত্ত্বগত মান -1 থেকে হাফের মধ্যবর্তী হবে, কিন্তু বাস্তবে এর ভ্যালুটা হবে 0 থেকে হাফের মধ্যবর্তী হবে, 0 থেকে হাফের মধ্যবর্তী হবে। কারণ আমরা দেখব সিগমার কোনো নেগেটিভ ভ্যালু হবে না, সিগমা কিন্তু ঋণাত্মক হবে না। এবং এটাও একটা প্রশ্ন থাকে যে পয়সন অনুপাতের মান নেগেটিভ হয় না কেন। আসলে সিগমা পয়সন অনুপাতের যে সংজ্ঞাটা যেটা ছিল, যে পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দৈর্ঘ্যটা বাড়বে আর পার্শ্বের দিকে সংকোচন হবে, সেইটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করছি। এখন এই সিগমার সামনে যদি মাইনাস বসাই, তাহলে কি হবে, কি পার্শ্বের দিকে যে সংকোচন ছিল এর সাথে মাইনাস গুণ করা মানে প্রসারণ হবে। অর্থাৎ তখন কি হবে, কি না দৈর্ঘ্যটা যেমন বাড়বে পার্শ্বের দিকেও প্রসারণ হবে। তো এই ধরনের কোনো উপাদান বাস্তবে কিন্তু আমরা পাবো না। যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, দৈর্ঘ্যটা বাড়ছে, আবার এটা এরকম ফুলে উঠছে, পার্শ্বের দিকেও প্রসারণ হচ্ছে, এইরকম কোনো উপাদান বাস্তবে নেই। সেই জন্য সিগমার ভ্যালু কখনোই নেগেটিভ হবে না। ওকে।